স্বাধীনতা সপ্তাহ চলছে। আমরা আগেই বলেছিলাম যে এই গোটা স্বাধীনতার সপ্তাহ জুড়ে আমাদের চ্যানেলেতে স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব, বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে, বিভিন্ন ঘটনাবলী নিয়ে আলোচনা করব। আজকে আমার সঙ্গে উপস্থিত রয়েছে আমার বন্ধু, একেবারে ছাত্রাবস্থা থেকে আমরা একসঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, বিশিষ্ট বামপন্থী একজন বুদ্ধিজীবী বা রাজনৈতিক কর্মী বলবো আমি তাকে। বর্তমানে সে সাংবাদিক, গণশক্তির সাংবাদিক। গণশক্তি একটি পার্টি নিয়ন্ত্রিত দৈনিক। সুমিত গাঙ্গুলি। সুমিত সে ইতিহাসের গবেষক। সুমিতের কাছ থেকে আমি স্বাধীনতা সংগ্রামের একটা বিশেষ দিক নিয়ে জানতে চাইবো। এই বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমি আর সুমিত বসেছি। খুব ইম্পর্টেন্ট ব্যাপার। সুমিত, একটা আমাদের মধ্যে একটা ধারণা বা একটা মিথ রয়েছে, বা আমরা পড়েছি, শুনেছি, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনেতে বামপন্থীদের সেই অর্থে কোনো ভূমিকা নেই, বা রাদার বলা হয়ে থাকে যে বামপন্থীরা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছিল। তুমি একজন ইতিহাসের গবেষক হিসাবে এবং একজন বামপন্থী রাজনৈতিক কর্মী হিসাবে তুমি কি বলবে? প্রথম কথা হচ্ছে যে এটা একেবারেই সত্যি নয়, বরং বলা চলে যে এটাতে রীতিমতো সত্যের অপলাপ হয় যে বামপন্থীরা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে কিছু করেন। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন বা জাতীয় মুক্তি আন্দোলন যেটাই বলা হোক না কেন, তাতে বামপন্থীদের একটা বড় ভূমিকা আছে এবং মুখ্য ভূমিকা আছে বললেও কম বলা হয়। প্রথমত পূর্ণ স্বাধীনতার দাবি প্রথম তুলেছিল বামপন্থীরা, এবং সেটা একাধিকবার একাধিক জায়গা থেকে, যখন ভারতবর্ষকে ডোমিনিয়ন স্ট্যাটাসে দাবি করা হচ্ছিল বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে, বা পূর্ণ স্বাধীনতা বা পূর্ণ স্বরাজের কথা বলাই হতো না, সেই সময় দাঁড়িয়ে ভারতবর্ষে পূর্ণ স্বাধীনতার দাবি প্রথম তোলেন বামপন্থীরা। ভারতবর্ষে বামপন্থী আন্দোলনের সূত্রপাতটা একটু অন্যরকম ভাবে। বামপন্থী বলতে মুখ্যত এখনকার দিনে যতই এটা একটা বৃহৎ চেহারা ধারণ করেছে, এর সূত্রপাত মূলত হচ্ছে শ্রমিক আন্দোলনের ভিত্তিতে। 19 শতক থেকেই ভারতবর্ষে শ্রমিক আন্দোলন চলছিল, এবং শ্রমিক আন্দোলনের পাশাপাশি সেই যুগে দাঁড়িয়েও এমন কিছু ঘটনা ঘটেছিল যেগুলোর কথা খুব বেশি ইতিহাসে বলাও হয় না বা তৈরি করা মানে তোলাও হয় না। যেমন একসময় শ্রমজীবীদের যে আন্তর্জাতিক ছিল, ফার্স্ট ইন্টারন্যাশনাল যেটাকে আমরা বলি, যেখানে কার্ল মার্কস, ফ্রেডরিক এঙ্গেলসরা ছিলেন, সেখানে কলকাতা থেকে চিঠি গিয়েছিল এবং তাদের দাবি ছিল যে সোশ্যাল ডেমোক্রেট পার্টি ভারতে একটা তৈরি করতে হবে। এই চিঠি কে পাঠিয়েছিলেন তা পরিষ্কারভাবে কিন্তু খুব একটা জানা যায় না। এটা নিয়ে বিভিন্ন লেখালেখি আছে, আমারও যে একটা টুকটাক লেখা আছে, অনেক বড় আকারে লেখা রয়েছে, চিন্মোহন সেনাবিশ এবং আরো অনেকেই লিখেছেন, এবং তাতেও খুব একটা পরিষ্কার নয় যে এটা কে পাঠিয়েছিলেন। হ্যাঁ, সেই সময় একাধিক বাংলা সংবাদপত্রে কিছু কিছু দাবি দাওয়া উঠে এসেছিল, যে চিঠিটি গিয়েছিল সেই চিঠিতে সেই সমস্ত দাবি দাওয়ার উল্লেখ ছিল, এবং সেই চিঠির উত্তর দিতে গিয়ে প্রথম আন্তর্জাতিকের পক্ষ থেকে কার্ল মার্কস বলেছিলেন যে এখান থেকে কিছু করা সম্ভব নয়, ভারতেই সোশ্যাল ডেমোক্রেট পার্টি ভারতের মতন করে তৈরি করতে হবে। তখন কমিউনিস্ট পার্টি নামটা ছিল না, সোশ্যাল ডেমোক্রেট পার্টির নাম ছিল, এবং অবশ্যই সেখানে ভারতীয়দের প্রতিনিধিত্ব রাখতে হবে। এইটা দেখে একাধিক ইতিহাসবিদ মনে করেন যে এমন হতেই পারে যে বিদেশি কোনো জাহাজে আসা কোনো বিদেশি কর্মী তিনি মনে করেছিলেন এবং সেই কারণেই বলা হয়েছিল, কিন্তু তা নাও হতে পারে, কোনো ভারতীয় পাঠাতে পারেন। প্রসঙ্গক্রমে বলা যেতে পারে সেই যুগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একাধিক লেখাতে এই ধরনের কথাবার্তা রয়েছে, যেমন বিড়াল, কমলাকান্তের দপ্তরের বিড়ালে এই ধরনের বেশ কিছু এমন কিছু কথাবার্তা রয়েছে যেগুলো সোশ্যালিজমের কথা বলে সেই যুগে দাঁড়িয়ে। ফলে সোশ্যালিজমের বক্তব্য ভারতবর্ষে অপরিচিত ছিল এমনটা নয়। আমরা জানি যে ভারতবর্ষে যে স্বামী বিবেকানন্দর লেখাতেও এই সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গির কথা আছে, এবং বিগত সরকারের আমলে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে স্বামী বিবেকানন্দের সোশ্যালিজম পড়ানো হতো। তার ভাই ভূপেন্দ্রনাথ দত্ত, তিনি তো কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, এবং ভারতে তার মতন বামপন্থী সমাজতাত্ত্বিক খুবই কম এসেছে। 1905-এর দশক থেকেই বাংলায় মানে 1910, 1905 এইরকম সময় থেকেই বাংলায় আস্তে আস্তে বামপন্থী সাহিত্য এগুলো চর্চা হতে শুরু করে। আমি একটু তোমাকে থামিয়ে এই জায়গায় বলি, ভূপেন্দ্রনাথ দত্তর কথা বললে, ভূপেন্দ্রনাথ দত্ত একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, একদম, এবং স্বাধীনতা সংগ্রামে উনি একজন সম্পাদক হিসাবে, সাংবাদিক হিসাবে স্বাধীনতা সংগ্রামকে যেভাবে উনি মোটিভেট করেছেন বা কি বলা যেতে পারে প্রমোট করেছেন, আজকের দিনে আমরা এই
সংবাদ মাধ্যমের যে একটা নগ্ন রূপ আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা কল্পনা করতে এটা পারি কল্পনা না। করা যায় না। এবং সেই যুগে সরকারের বিরুদ্ধে কলম ধরার জন্য ওনাকে জেলে যেতে হয়েছিল, একদম এবং জেলে যাওয়ার কারণে ওনার মাকে, এরকম রত্নগর্ভা ভূপেন্দ্রনাথ দত্তের মা হওয়ার জন্য ওনার মাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল কলকাতার নাগরিকদের পক্ষ থেকে। একদম একদম জেল থেকে তিনি তার মাকে চিঠি লেখেন যে বিবেকানন্দর মা হওয়ার জন্য তো কেউ তোমাকে সম্মান করলো না, ভূপেন দত্তর মা হওয়ার জন্য মানুষ তোমাকে কিন্তু এবং সম্বর্ধনা দিয়েছে। একদমই সত্যি কথা। এবং ভূপেন্দ্রনাথ দত্ত শুধু নন, সেই যুগে যারা যারা সেই যুগে জাতীয় মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তীকালে এরকম অজস্র মানুষ এসেছেন যারা জাতীয় মুক্তি আন্দোলনে ছিলেন, স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং সেই সময় বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এবং এম এন রায়ের কথা কে ভুলতে পারে? নরেন্দ্রনাথ ভট্টাচার্য নামে তিনি এখানে সংগঠন করতেন, এবং তাদের যা পরিকল্পনা ছিল প্রথম বিশ্বযুদ্ধের আমলে ব্রিটিশদের বিভিন্ন ক্যান্টনমেন্ট, যেগুলো ভারতের বাইরেও ছিল, সেই জায়গাতে অভ্যুত্থান করা। এবং মানবেন্দ্রনাথ রায়, এবং সেই সময় বাঘা যতীন, সেই সময় রাসবিহারী বসু, কর্তার সিং সরাফ, যাকে ভগৎ সিং গুরু মানতেন, এদের সকলকে নিয়ে একটা একটা সারা ভারত জুড়ে ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে তারা এই অভ্যুত্থানটা করার চেষ্টা করেছিলেন। আমি আরেকটা জিনিস বলি, এম এন রায়ের কথা বললে, এম এন রায়কে ভারতবর্ষের যে কমিউনিস্ট পার্টি রয়েছে সেই কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে আমরা ধরতেই পারি। আজাদ হিন্দ, যেটা আদি আজাদ হিন্দ সরকার, যেটা রাজা মহেন্দ্র চৌধুরী যার প্রেসিডেন্ট ছিলেন, তার মন্ত্রিসভায় এম এন রায় ছিলেন। একদম একদম। আসলে সেই সময় দাঁড়িয়ে যেটা ঘটেছিল যে একাধিক ভারতীয় বিপ্লবীরা তারা দেশ ছেড়ে চলে গিয়েছিলেন আফগানিস্তানের মধ্যে দিয়ে গিয়ে, মূলত আজকের সোভিয়েত ইউনিয়নের মধ্যে তারা, তখন সোভিয়েত তৈরি হয়ে গেছে, সেখানে গিয়ে তারা শেল্টার নিয়েছিলেন। তাদের কমিউনিস্ট পার্টিটা ওখানেই তৈরি হয়, ওখানে তৈরি হয়, আজাদ হিন্দ সরকার ওখানে তৈরি হয়। এবং সবথেকে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে রাজা মহেন্দ্র প্রতাপ শুধু নন, তার সঙ্গে বরকতুল্লাহ ভূপালী ছিলেন, ভগৎ সিং এর কাকা ছিলেন, হ্যাঁ, এবং এরা সকলেই বিদেশে গিয়ে আর কি সেই সময় এই সংগঠনটা তৈরি করেছিলেন। এবং তারপরে তখন নরেন্দ্রনাথ ভট্টাচার্য তিনি প্রথমে বাটাভিয়ায় চলে যান সি মার্টিন ছদ্মনামে, তারপর সেখান থেকে তিনি চলে যান মেক্সিকোতে, সেখানে এম এন রায় হন, এখানে কমিউনিস্ট পার্টি তৈরি করেন, করে তৃতীয় আন্তর্জাতিকে আসেন। তারপর সেখানে তিনি দাঁড়িয়ে 1920 সালে 17 অক্টোবর হচ্ছে যে সিপিআই এর নামে একটা ডকুমেন্ট জমা দেন এবং কয়েকজনকে নিয়ে সদস্য করে কমিউনিস্ট পার্টি তৈরি করেন। ঘটনাটা হচ্ছে যে হ্যাঁ, ভারতবর্ষে এমন ধারাও আছে যারা 1925 সালকে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হিসেবে মনে করে। আমি তাদেরকে সম্মান জানিয়ে বলছি যে আমি 1920 17 অক্টোবরটাকে সমর্থন করি। তার কারণ হচ্ছে যে দিনের শেষে কমিউনিস্ট পার্টি আন্তর্জাতিক এবং সেটি সর্বহারার আন্তর্জাতিকতাবাদকে সমর্থন করে, এবং তৃতীয় আন্তর্জাতিক যাদেরকে স্বীকৃতি দিয়েছিল, ফলে সর্বহারার আন্তর্জাতিকতাকে সমর্থন করেই 1920 17 অক্টোবরটাকে আমি প্রতিষ্ঠা দিবস হিসেবে মনে করি। এটা আমার ব্যক্তিগত মতামত, হ্যাঁ, এবং কিছু রাজনৈতিক দল আছে তারাও এটা মনে করে। এবং এই দলের সেই সময় দাঁড়িয়ে এম এন রায়ের কথা সকলেই জানেন, এবং এম এন রায় বিদেশ থেকে টাকা পাঠানোর চেষ্টা করেছিলেন। এম এন রায়ের কথা সকলে হয়তো জানে না। বিশ্বাস করো যে বর্তমানে যে বিকৃত রাজনৈতিক ইতিহাস আমরা পড়ছি, তাতে এম এন রায় কেন দুদিন পরে সুভাষচন্দ্র বোসের নাম বা রাসবিহারী বোসের নাম আমরা জানবো কিনা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমার খুব সন্দেহ। না, আমার মনে হয় যে সেই লড়াই বজায় থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্ম এম এন রায়কে এম এন রায়ের চোখেই দেখবে। এম এন রায়ের অনেক রকম নেতিবাচক দিকও আছে, কিন্তু তারপরে এম এন রায় ম্যাভেরিকে করে অস্ত্র পাঠানোর চেষ্টা করেছিলেন। সেই অস্ত্র বুড়িবালামের তীরে নামবার কথা ছিল, সেখানে গিয়ে বাঘা যতীন শহীদ হলেন। তারপরে কোমাগাতা মারু জাহাজে করে কিছুটা পাঠানো হয়েছিল, সেটা বজবজে দাঁড়িয়েছিল। তারা গাদার পার্টি তৈরি করেছিল আমেরিকাতে। এবং এই সামগ্রিক যে আন্দোলন, এরা কেউ অবামপন্থী ছিলেন না, এরা সকলে বামপন্থী ছিল। ভগৎ সিং এর কথা বললে, ভগৎ সিং এর পার্টিটারই তো নাম ছিল হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। এবং সেই সংগঠনটি সরাসরি তৃতীয় আন্তর্জাতিককে সমর্থন করেছিল। এবং ভগৎ সিংদের যখন কোর্টে কেস চলছে, তারা লেনিনের জন্মদিন পালন করেছিল সেখানে। ইনকলাব জিন্দাবাদ স্লোগানটা তিনি জনপ্রিয় করেন, যদিও সেই স্লোগান তিনি তৈরি করেননি। লং লিভ রেভলিউশনের উর্দু অনুবাদ ইনকলাব জিন্দাবাদ, এই শব্দটি হযরত মোহানি অনুবাদ করেছিলেন। একদম। এবং অনেকেই যেটা জানেন না, যেটা হযরত মোহানি তো কমিউনিস্ট পার্টির লোক ছিলেন এবং তিনি সংবিধান সভার একমাত্র কমিউনিস্ট সদস্য ছিলেন। মোস্ট ইন্টারেস্টিং জিনিস হচ্ছে হযরত মোহানি সম্পর্কে আরো একটি তথ্য লোকে জানে না, এবং সেটি খুব আশ্চর্য একটি ঘটনা। আপনারা সকলেই একটি বিখ্যাত গান শুনেছেন, চুপকে চুপকে রাত দিন আসু বাহানা ইয়াদ হ্যায়, হামকো আভি তাক আশিকি কা वो জামানা ইয়াদ হ্যায়। এটি কিন্তু হযরত মোহানির লেখা। সেই যুগে মৌলানা হযরত মোহানির মতন অজস্র ব্যক্তিরা ছিলেন যারা এরকমই গান লিখতেন
এবং তার সঙ্গে হচ্ছে যে স্বাধীনতা সংগ্রামে যুক্ত হয়েছেন এবং বামপন্থী রাজনীতি ঢুকেছেন। সেই সময় ভারতবর্ষের যে বিশেষত বাংলার যে দুটো খুব গুরুত্বপূর্ণ সংগঠন, একটা যুগান্তর, একটা অনুশীলন সমিতি, এই দুটি সংগঠনই পরবর্তীকালে এদের একটা বড় অংশ বামপন্থী রাজনীতিতে যুক্ত হয়। অনুশীলন সমিতি তো পরবর্তীকালে আরএসপির অনুশীলন সমিতির মেজরিটিটা আরএসপি তে গেছে, কিছু অংশ অবশ্যই সিপিআই তে এসেছে, যুগান্তর প্রায় পুরোটাই সিপিআই তে এসেছে, কিছু অংশ আবার অনুশীলন মানে আরএসপি তে গেছে, সেটা খুব কম। হ্যাঁ, আমি এখানে দর্শকদের বোঝার সুবিধার জন্য একটা জিনিস ক্ল্যারিফাই করে দিই যে আমরা এখানে আলোচনাটা করছি স্বাধীনতা সংগ্রামে বামপন্থীদের ভূমিকা। বামপন্থী মানে কিন্তু কমিউনিস্ট পার্টি শুধু নয়, আমরা ওভারঅল বামপন্থী যে মানসিকতার বা বামপন্থী আদর্শে বিশ্বাসী যে আমাদের দেশনেতা যারা ছিলেন বা যারা স্বাধীনতা সংগ্রামের বীর যোদ্ধা ছিলেন তাদেরকে নিয়ে আমরা আলোচনা করছি। এবং শুধু তাই নয়, কংগ্রেসের মধ্যে একটা অংশ ছিল যারা হচ্ছে যে ছিলেন, যাদেরকে আমরা অবশ্যই বামপন্থী বলতে পারি। নেহেরু তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন, সুভাষ বোস ছিলেন, কারণ সোভিয়েত ইউনিয়নের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা তো স্বাধীনতার আগেই কংগ্রেস অ্যাকসেপ্ট করেছে এবং সেটা নেতাজি করেছেন। পরবর্তীকালে সেটাকেই কমিশন এবং সেটা নিয়ে নেতাজিকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। কংগ্রেসের মধ্যে অত্যন্ত রক্ষণশীল, অতি দক্ষিণপন্থীরা বলছিল গোরক্ষার কথা বাদ দিয়ে কেন এটা বলা হচ্ছে। কিন্তু স্বাধীনতার পর আমরা দেখেছি যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকেছে ভারতবর্ষে, এবং ভারতবর্ষে পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই প্রত্যেকটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতের অর্থনীতি, সমাজ এবং রাজনীতির ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। কিছুদিন আগেও অবধি ছিল, এখন তো আর কি গেছে, প্ল্যানিংই তো নেই, এখন নীতি হয়ে গেছে, নীতি আয়োগ নাকি সব নাম টাম দিয়েছে। তো ঘটনাটা হচ্ছে যে মানে এইভাবে নাম বদলে তো ইতিহাস বদলে ফেলা যায় না। হ্যাঁ, এটা হচ্ছে যে একটা সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা। একটা প্রবাদ রয়েছে না, নতুন বোতলে পুরনো মদ। হ্যাঁ, একদমই তাই। এবার ঘটনাটা হচ্ছে যে, এবং শুধু এরাই নন, মানে আমরা যদি ভেবে দেখি সেই অর্থে মার্কসের ম্যানিফেস্টো অনুবাদ হচ্ছে বিংশ শতাব্দীর একদম প্রথম দিকে, ঠিক আছে। তারপরে একাধিক প্রবন্ধ সমাজতন্ত্র এবং মার্কস বা রাশিয়া সংক্রান্ত গ্রীসে আমরা পাচ্ছি, বাংলাতে বিভিন্ন সময় পাচ্ছি। 1920 সালে কমিউনিস্ট পার্টি তৈরি হয়ে যাচ্ছে। কমিউনিস্ট পার্টি তৈরি হওয়ার পরেও আলাদা আলাদা সংগঠন যারা বামপন্থী নিজেদেরকে তার আলাদা অস্তিত্ব বজায় রেখেছেন। 30-এর দশক থেকে বাম রাজনীতি ভারতবর্ষে একটা আলাদা মাত্রা পায়, বিশেষ করে 1928-29 সাল থেকে, যখন মিরাট ষড়যন্ত্র মামলার পর থেকে, সেখানে ফিলিপ প্র্যাট, বেঞ্জামিন ব্র্যাডলির সঙ্গে মুজাফফর আহমেদ, শ্রীপদ অমৃত ডাঙ্গে এবং তার সাথে সিঙ্গারাভেল্লু চেট্টিয়ারা ছিলেন, তারা সকলেই সেই সময়, মিরাজকার, এরা প্রত্যেকে সেই সময় মিরাট ষড়যন্ত্র মামলায় প্রায় গ্রেপ্তার হয়েছিলেন, পরবর্তীকালে বেরিয়েছেন। এবং সেই সময় বাংলায় কৃষক প্রজা একটা দল ছিল যার নাম ছিল হচ্ছে কৃষক মজদুর, ওই যেটা বেসিক্যালি মজদুর কিষাণ পার্টি, ফজলুল হকের আগের, যেটা মুজাফফর আহমেদ যার নেতৃত্বে ছিলেন। এবং সেখানে ধূমকেতু পত্রিকা, পরবর্তীকালে লাঙ্গল, এবং যেখানে নজরুল ইসলামের সক্রিয় মদত। হ্যাঁ, এবং আপনারা অনেকেই জানেন যে কমিউনিস্ট পার্টিগুলি একটি গান করে থাকেন যেটি ইন্টারন্যাশনাল গান বলে বিখ্যাত, জাগো 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 সর্বহারা। নজরুল প্রথমের বাংলা করেছিল, জাগো অনশন বন্দি ওঠরে যত জগতের লাঞ্ছিত ভাগ্য হতো। এবং ধূমকেতুকে শুভেচ্ছা জানিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি লিখেছিলেন কি যেন, আয় চলে যায় ধূমকেতু আধারে বাদ অগ্নি সেতু, সেই বিখ্যাত, হ্যাঁ, জানিয়ে দেরে চমক মেরে আছে যারা অর্ধচেতন, বিখ্যাত কবিতা রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথ নিজে পরবর্তীকালে বেশ কিছু ক্ষেত্রে বাম ঘরানাতে ভীষণভাবেই মজে ছিলেন বলা যেতে পারে, কারণ আমরা যদি হয়তো বামপন্থীদের একটা অংশ ওনাকে বুর্জোয়া কবি ইত্যাদি ইত্যাদি বলে, শ্রেণীগত অবস্থানে রবীন্দ্রনাথ নিশ্চিতভাবেই বুর্জোয়া কবি, বুর্জোয়া, কিন্তু জমিদার যেহেতু শ্রেণীগত অবস্থানে, কিন্তু তার মানে সেটাকে যে খুব ক্রিটিক্যাল, মানে পরবর্তীকালে এই বক্তব্য যারা বলেছিলেন তারাই এটাকে সমালোচনা করেছেন, এবং বর্তমানে তারা এই বক্তব্যের সঙ্গে একেবারেই একমত নন। রবীন্দ্রনাথ যেভাবে গ্রামের উন্নয়নের, রবীন্দ্রনাথের একটি কবিতা আছে, গদ্য কবিতা, 30-এর দশকের মাঝামাঝি সময় লেখা রবীন্দ্রনাথের একটি গদ্য কবিতা। কবিতাটা গদ্য কবিতা আমার যথারীতি মুখস্থ নেই, কিন্তু আমি থিমটা বলতে পারি। থিমটি হচ্ছে যে একটি ছেলে, সে একটি মেয়েকে ভালোবাসে এবং মেয়েটিকে সে দাবি করে, বলে যে আমি যখন তোমার মতন বড় লোক টাকা পয়সা রোজগার করতে পারবো তখন এসে তোমাকে বিয়ে করবো, এই বলে মেয়েটাকে ছেড়ে দিয়ে সে চলে যায়। বিদেশে যায়, ব্যবসা বাণিজ্য করে বিশাল তার পয়সা করি হয়, এবং সেটা অসুস্থ হয়ে পড়ে। কিছুদিন ছুটি কাটাতে গিয়ে হঠাৎ তার এবার মেয়েটার কথা মনে পড়ে। সে তখন ঠিক করে আমি ফিরবো, ফিরে সে মেয়েটার কাছে যাবে। মেয়েটার বাড়িতে গিয়ে দেখছে সে বাড়িতে কেউ থাকে না। মেয়েটার বাবা বিশাল বড় লোক ছিল। আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে জানতে পারে যে মেয়েটা কোথায় থাকে।
তো ছেলেটি সেই গ্রামে গিয়ে পৌঁছয়, গিয়ে দেখে সেই মেয়ে খালি পায়ে আর কি কাজকর্ম করছে, জল টল নিচ্ছে, এবং তাকে দেখে সে হচ্ছে যে ও বেশ কিছু সুন্দর জিনিসপত্র নিয়ে গেছিল। তো মেয়েটাকে দেখে ওর মনে হলো এগুলোর সামনে তুলে ধরলে সমস্যা হয়ে যাবে। তো ছেলেটির পায়ে একটি জুতো ছিল, বেশ শক্তপোক্ত জুতো। হুম। তো দেখে বললো যে তুমি যদি আরেকদিন আসো তাহলে বাগানটায় তোমার এই জুতোটাকে দিয়ে একটু হেঁটে হাঁটলে ভালো হয়, প্রচুর আগাছা জন্মেছে, আগাছাগুলো মরে যাবে। হুম। তারপরে যেটা হয়, মেয়েটা ওকে কিছু খেতে দেয়, হুম। তার মধ্যে ডাবের জল, নাড়ু এসব ছিল। ছেলেটা মনে করছে যে এখন তো আর এগুলো ভালো লাগে না। হুম। তারপর মেয়েটাকে জিজ্ঞেস করে কি হলো, বলে তুমি তো চলে গেলে। হুম। তারপর পাড়ায় এক রায় বাহাদুরের ছেলে বিলেত থেকে এলো, সবাই জানে যে বিলেত থেকে এসছে বাবার ব্যবসা সামলাবে, কিন্তু পাড়ার লোকেরা তার সঙ্গে এও বলে যে ছেলেটার মতিগতি ঠিক না। হুম। মতিগতি ঠিক না ব্যাখ্যাটা রবীন্দ্রনাথ বলছেন, রাশিয়ার ফল ঠোকরানো বাদুরটি তার মাথা খেয়েছে। এবং রবীন্দ্রনাথ লিখছেন, এবং হুম। তারপরে বলছে যে তারপরে একদিন বাবা আর কি মেয়েটির বাবা ছেলেটাকে ডেকে বলে তুমি এত আমার মেয়ের সঙ্গে মিশছো, তাহলে বিয়ে টিয়ে করো। হুম। বলছে বিয়ে করতে তো আসেনি। বলে তাহলে কি করতে এসছো, বলে ওকে যেখানে দরকার সেখানে নিয়ে যেতে এসছি। হুম। বলে তারপর আমি এখানেই আছি। হুম। তাহলে এখানেই বাচ্চাদের স্কুল টুল চালায়। হুম। আর ছেলেটার একটা প্রতিকৃতি কয়লা দিয়ে আঁকা হুম। একটা ফ্রেমে বাঁধানো রয়েছে। হুম। এবার এই ছেলেটি বলছে উনি কোথায়, বলে এখন জেলে আছে। হুম। কমিউনিস্ট পার্টির কর্মী হুম। বা বামপন্থী রাজনীতির কর্মী, পুলিশ ধরে জেলে ঢুকিয়েছে। হুম। বলে রবীন্দ্রনাথও এটা লিখছেন। হুম। এবং শেষের কবিতাতে তো ম্যাক্সিম গোর্কির মার উল্লেখ আছে। হুম। এরকম প্রচুর ঘটনা আছে যেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে বললেও খুব অদ্ভুত লাগবে। হুম। ঘটনাটা হচ্ছে যে ওই 28, 29, 30 ওই রকম সময় থেকে ভারতবর্ষে আরো একাধিক বামপন্থী সংগঠন তৈরি হয়, যেমন কাকরি ষড়যন্ত্র, মানে কাকরি যে বিখ্যাত ডাকাতি, হ্যাঁ হ্যাঁ, কাকুরি ডাকাতি, হ্যাঁ কাকুরি ষড়যন্ত্র মামলা হিসেবে যেটা করা হয়, যেখানে রামপ্রসাদ বিসমিল মারা যান। হুম। এবং বিখ্যাত গান সরফরোশি কি তামান্না, যদি ওটা উনি লেখেননি, হুম। উনি লিখেছিলেন বিসমিল আজিমাবাদী, হুম। কিন্তু ওটাকে উনি জনপ্রিয় করেছিলেন। জনপ্রিয় হ্যাঁ, করেছিলেন। সেই বিখ্যাত লাইন এই শাহিদে মুলক মিল্লাত মেতেরে উপর নিসা। হুম। তো এবং শুধু তারাই নন, তার সঙ্গে রাজেন লাহিড়ী মারা যান। হুম। এবং অনেকেই জানেন না যে ভবানীপুরে একটি বিখ্যাত খেলার বুটসের দোকান আছে শামুর বলে, এবং শামুরের যিনি মালিক তিনি কিন্তু রাজেন লাহিড়ীর ভাইপো। আচ্ছা। তো এবং এই সংগঠনের সঙ্গেই ছিলেন চন্দ্রশেখর আজাদ। হুম। এবং তারপর যেটা হয়, ভগৎ সিং ততদিনে নওজওয়ান সভা তৈরি করে ফেলেছেন, হুম। তিনি এসে এখানে যোগ দেন। হুম। এরপরে শিবহরি রাজগুরু সুখদেব এরা সকলেই এসে ওখানে উপস্থিত হন। হুম। সেখান থেকে ফিরোজ শাহ কোটলায় মিটিং হয়। হ্যাঁ। এখন ফিরোজ শাহ কোটলা একটা স্টেডিয়াম আছে, তার নাম যতই মানে বিভিন্ন রকম তছবি কাজকর্মের সাথে যুক্ত থাকা নামে চেঞ্জ করা হোক, হুম। তার প্রতিবাদও বিষ্ণু সিং বেদী মরে যাওয়ার আগেও করে গিয়েছিলেন, বলেছিলেন আমার নামে স্ট্যান্ডটা সরাতে হবে। যাই হোক, হুম। সেই ফিরোজ শাহ কোটলাতে সিদ্ধান্ত হয় যে এই সংগঠনের নাম হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের বদলে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন করা হবে। হুম। এবং সেখানে ভগৎ সিং এর মূল বক্তব্যটা ছিল যে দেশ স্বাধীন করে করবোটা কি। হুম। সেখানে তিনি বলেছিলেন যে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। হুম। এবং তারপরের ঘটনা আমরা সকলেই জানি। হুম। ভগৎ সিং আজও ভারতবর্ষের একটা বড় অংশের বামপন্থী ছাত্র যুব কর্মীদের অন্যতম আইডল, এবং সেই ভগৎ সিং দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। শহীদে আজম বলা হয় তাকে। হ্যাঁ, ফলে এই ভগৎ সিং এর পর এখন যদি কেউ বলে যে বামপন্থীরা স্বাধীনতা আন্দোলনে ছিলেন না, তাহলে সে বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে ইতিহাসটাকে বিকৃত করছে। সে তাহলে ভারতবর্ষের প্রকৃত স্বাধীনতার আন্দোলনের ইতিহাসটাকে মুছে দিতে চায়, এবং মুছে দিয়ে সেখানে এমন একটা ইতিহাসকে এস্টাবলিশ করতে চায় যে ইতিহাসের অংশীদারেরা হয়তো আসলে সেদিনকার বিদেশি শাসকের দালাল ছিল। আমি এই তুমি ভগৎ সিং এর কথাটা বললে, হ্যাঁ তোমার এই শেষ কথাটা তো আমি একেবারে সমর্থন করছি, এটা নিয়ে আমরা আসবো। ভগৎ সিং এর কথাটা যখনই বললে, ভগৎ সিং এর হয়ে যিনি মামলা লড়েছিলেন আশরাফ আলী, আশরাফ আলী হচ্ছেন গিয়ে অরুণা গাঙ্গুলির স্ত্রী, সরি হাজবেন্ড, স্বামী। অরুণা গাঙ্গুলির হাজবেন্ড আশরাফ আলী পরবর্তীকালে দুজনেই কমিউনিস্ট পার্টিতে চলে যান। অরুণা আশরাফ আলী একজন, এবং 42-এর ভারত ছাড়ো আন্দোলনের সময় অরুণা আশরাফ আলী বেশ কিছু বেআইনি রেডিও চ্যানেল চালাতেন। একদম, হ্যাঁ। এই 42-এর ভারত ছাড়ো আন্দোলন আমি আসতে চাইছিলাম এই জায়গাটাতে, কারণ আগস্ট মাস চলছে, স্বাধীনতার মাস যেমন ঠিক তেমনই আগস্ট আন্দোলনের মাস, ভারত ছাড়ো আন্দোলনের মাস। এই মাসেতেই ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়। কংগ্রেস নেতারা তো 8 তারিখ আন্দোলনের ডাকটা দিলেন, রাত্রিবেলার মধ্যে তো সবাইকে গ্রেপ্তার করে দেওয়া হলো। 9 তারিখ থেকে কংগ্রেস বেসিক্যালি নেতৃত্ব শূন্য, কিন্তু আন্দোলন হলো। ইতিহাসে হয়তো অত ডিটেলসে আর লিখে না, অনেকদিন থেকেই লেখে না, এখন তো পুরোপুরি মুছে দেওয়া হচ্ছে। এই আন্দোলনটা যারা ইতিহাসের গবেষক রয়েছে তারা বলতে পারবে, এই আন্দোলনটা তখন চলে গিয়েছিল বামপন্থীদের হাতে, সোশ্যালিস্টদের হাতে।
রাম মনোহর লোহিয়া, socialist অরুণা নয়, আসফ আলী, কমিউনিস্টদের একটা অংশ ছিল, কমিউনিস্ট, সোশ্যালিস্ট, আমি সকলের কথা বলছি। ঘোষিতভাবে সিপিআই ছিল না, এটা একদম, একটা ঘটনা। একদম। তার পেছনে কিছু তাদের তাত্ত্বিক কিছু ডিবেট ছিল, সেটা যে সবসময় পরবর্তীকালে আমরা সমর্থন করা হয়েছে আলোচনাতে বলেও নিয়েছি যে এখানের আলোচনাটা Broader, কমিউনিস্ট broader, পার্টি ভিত্তিক নয়, আলোচনাটা বামপন্থীদের। কিন্তু ঘটনাটা হচ্ছে ঘোষিতভাবে সিপিআই না থাকলেও সিপিআই কর্মীরা ব্যানার ছাড়া এই আন্দোলনে চূড়ান্তভাবে ঢুকেছিলেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ঘোষিতভাবে অন্তত 3টে পার্টির কথা আমার মনে পড়ছে যারা কমিউনিস্ট পার্টি বলে নিজেদের দাবি করেন, এবং ডেফিনেটলি তারাও মার্কসবাদ লেনিনবাদের প্রতীক, হয়তো সিপিআই ঘরানার নন কিন্তু তার বাইরে, তারা সক্রিয়ভাবে এই আন্দোলনে ছিলেন। একটি হচ্ছে রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি, 1940 সালে রামগড়ে কংগ্রেস হয়েছিল, তার পাল্টা হিসেবে রামগড়েই ফরওয়ার্ড ব্লক তৈরি হয়েছিল, সুভাষ চন্দ্র বসু সমস্ত বামপন্থীদের ডেকেছিলেন, কিন্তু বামপন্থীদের একটা অংশ ফরওয়ার্ড ব্লকে যোগদান করেননি, যারা করেননি তারা আরএসপিআই তৈরি করেছিলেন, তারপরে আই নামটা ওরা বাদ দিয়ে দেয়। রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টির মূল বক্তব্য ছিল নন কনফর্মিস্ট মার্কসিজম, অর্থাৎ কিনা এরা সেই সময় দাঁড়িয়ে তো আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের দুটো মূল জায়গা চলে গেছিল, একটা মূলত স্টালিন, কমরেড জোসেফ স্টালিনের নেতৃত্বে সোভিয়েত পন্থা, আর একটা হচ্ছে যে লিও ট্রটস্কির নেতৃত্বে আরেকটা ধারা। তো দুটো ধারা, দুটো বক্তব্য ছিল। একটা হচ্ছে যে তখন মূলত বিপ্লবের ভূমি হিসেবে সোভিয়েতকে বাঁচিয়ে রাখার দরকার আছে, এইটা ছিল জোসেফ স্টালিনের বক্তব্য। ফলে অন্য কোনো দেশের বিপ্লবে তারা সক্রিয় সাহায্যটা করবেন না, পরামর্শ দিতে পারেন, অন্যান্য সাহিত্য দায়িত্ব দিয়ে করতে পারেন, সক্রিয়ভাবে সাহায্য করবেন না, এটা ছিল তাদের লাইন। অন্যদিকে ট্রটস্কিপন্থীদের বক্তব্য ছিল যে না, যদি বাদবাকি দেশগুলোতে বিপ্লব না হয় তাহলে সোভিয়েত বিপ্লবটা ধরে রাখা যাবে না। এখন ঘটনা হচ্ছে যে আরএসপির মডেল ছিল যে কেন আমরা সোভিয়েতের দিকে তাকিয়ে বিপ্লবটা করব, মানে সোভিয়েত থাকবে কি থাকবে না তার জন্য আমাকে বিপ্লব করতে হবে কি হবে না এটা আমার কাছে ইরেলিভেন্ট, ভারতবর্ষের সমাজ পরিবর্তনের জন্য ভারতকে বিপ্লব করতে হবে, এটা হচ্ছে আরএসপির যেটা আর কি লাইন ছিল, এবং সেটাকে ওরা বলতো নন কনফর্মিস্ট মার্কসিজম, বা মানে এইটাই আসলে আরএসপি। এবং আরএসপি ভারত ছাড়ো আন্দোলনের মধ্যে ঢুকে পড়েছিলেন। একই রকম ভাবে একটি ঘোষিত ট্রটস্কিপন্থী অর্গানাইজেশন সেই সময় সারা ভারতবর্ষে ছিলেন, যেটার নাম ছিল বলশেভিক লেনিনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, সিলন অ্যান্ড বার্মা। শ্রীলঙ্কায় এখনো এদের উত্তরসূরিরা রয়েছে, ভারতবর্ষে বিভিন্ন সময় টালমাটালে ভেঙেছে, গড়েছে না। বলশেভিক পার্টি নামে কিছু জায়গাতে বলশেভিক পার্টি আলাদা পার্টি, কিন্তু ট্রটস্কিদের আলাদা অন্য অন্য পার্টি আছে ট্রটস্কিপন্থীদের, তারা রয়েছেন, তারা ভারত ছাড়ো আন্দোলনে ছিলেন। আচ্ছা, ততদিনে সোমেন ঠাকুর বেরিয়ে গেছেন, ইউসিপিআই সক্রিয়ভাবে ছিলেন এই আন্দোলনগুলিতে, এবং ফলে 42-এর ভারত ছাড়ো আন্দোলন এবং তার পরবর্তীকালে 42-এর ভারত ছাড়ো আন্দোলনে কংগ্রেসের নিচুতলার কর্মীরা, ফরওয়ার্ড ব্লক, সোশ্যালিস্টরা, এবং পরবর্তীকালে যারা কমিউনিস্ট পার্টিতে চলে গেছিলেন, এরকম একটা বড় অংশ 42-এর ভারত ছাড়ো আন্দোলন করেছে, এবং শুধু করেননি, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে তারা স্বাধীন সরকার প্রতিষ্ঠা করে বসেছে। একদম, আমি এই জায়গায় এই সূত্র ধরে স্বাধীন সরকারের যে কথাটা আসছে, স্বাধীন সরকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একটা নাম আমাদের বাংলার বুকে অবশ্যই আসে, সেটা হচ্ছে গিয়ে চট্টগ্রাম যুব বিপ্লব। চট্টগ্রাম যুব বিপ্লবের যারা ফ্রন্টলাইনার ছিল তারা পরবর্তীকালে প্রায় সকলেই গণেশ ঘোষ, উনি তো এমপি হয়েছিলেন, কল্পনা যোশী, উনি মনে হয় বিধায়কও ছিলেন, বিধায়কও ছিলেন, গণেশ ঘোষ, কল্পনা যোশী, যিনি কল্পনা দত্ত ছিলেন, পিসি যোশীকে সেই সময় মনে হয় সিপিআই এর সাধারণ সম্পাদক, পরবর্তীকালে সাধারণ সম্পাদক হন, সিপিআই এর সাধারণ সম্পাদক। সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে কমরেড পিসি যোশীর কথা ভারতবর্ষ কোনোদিন ভুলবে না। হ্যাঁ, এবং যাই হোক, আচ্ছা, অনন্ত সিং, যদিও অনন্ত সিংহ খুব একটা মানে এই ক্যারেক্টারটা নিয়ে অনন্ত সিং পরবর্তীকালেও অনন্ত স্পেস জমালাই জীবন্ত মানুষ দিয়েও শেষ হবে না, সেটাই। কিন্তু ঘটনাটা হচ্ছে যে অনন্ত সিংহ কমিউনিস্ট পার্টিতে এসেছিলেন, পরবর্তীকালে পার্টি ভাঙনের পর তিনি যে পার্টি ভেঙে নতুন তৈরি হয় তাদের দিকেও চলে যান, কিন্তু তারপরে তিনি আরো বেশি এক্সট্রিমিস্ট ছিলেন এবং রাজনৈতিক ডাকাতির পক্ষে মত প্রকাশ করেন, আলাদা দল তৈরি করেন, তারপর গ্রেপ্তার হন, সেগুলো আপনারা জানবেন। একাধিক সিনেমা প্রযোজনা করেছেন, তার মধ্যে জমালাই জীবন্ত মানুষ একটু বিখ্যাত, অনন্ত সিং ছিলেন, এবং ভানু বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের মানুষ ছিলেন। ভানু বন্দ্যোপাধ্যায়ের আসল নাম সাম্যবাই বন্দ্যোপাধ্যায়, এবং ব্যক্তি জীবনে তিনি কিছুটা আবার আরএসপি ঘেঁষা ছিলেন, এবং তিনি বাস্তবটা হচ্ছে এটাই, উনি নিজেও একজন বিপ্লবী ছিলেন, একদম বিনয় বাদল দীনেশের দীনেশ ছিলেন ওনার গুরু। এবং বহু জায়গায় ভানু বন্দ্যোপাধ্যায়ের বহু কমেডি স্কেচে স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে উনি এমন একটা মন্তব্য করেছেন যেটা একদম ভেতরে গিয়ে লাগে, কানেরও ভেতরে দিয়ে মরমে পড়ে, সেটা খুব হার্ডলি লাগে। ওকে যখনই বলা হয়েছে যে মানে কোনো একটা প্রসঙ্গে ভূতের কথা এসছে, ভূত নেই, কেন নেই,
না ভূত থাকলে এই এত সব বিপ্লবীরা যারা দেশ স্বাধীনের জন্য মারা গেছেন, দেশের যে হাল হয়েছে, ভূত হয়েছে রাজনৈতিক নেতাদের ঘাড় মটকে দিত। কতটা ক্ষোভ এবং দুঃখের জায়গা থেকে এই লোকটি বলছেন। তো যাই হোক, এবং চট্টগ্রাম যুব বিদ্রোহ, চট্টগ্রাম যুব বিদ্রোহের পরবর্তীকালে আমরা যদি দেখি যে এখানে তৈরি হয়েছে তমলুকে জাতীয় সরকার তৈরি হয়েছে। তমলুকে জাতীয় অজয় মুখোপাধ্যায়রা তৈরি করেছেন। অজয় মুখোপাধ্যায়ের ভাই বিশ্বনাথ মুখোপাধ্যায় সিপিআই এর নেতা ছিলেন। অজয় মুখোপাধ্যায় যুক্ত ফ্রন্টের মুখ্যমন্ত্রী ছিলেন। অজয় মুখোপাধ্যায় কংগ্রেসের থেকে বেরিয়ে যাওয়াটা খুব দুঃখের, এবং যেভাবে কংগ্রেস তাকে তাড়িয়েছিল সেটা থেকে খারাপ পৃথিবীতে কিছু হয় না। যারা তাড়িয়েছিল তাদেরও যে কেন সেই শাস্তি হলো না, এটা একটা প্রশ্ন। যদিও পরবর্তীকালে অজয় মুখোপাধ্যায়ের সঙ্গে যুক্ত ফ্রন্টে থাকালীন নানা রকম রাজনৈতিক ডিবেট হয়েছে, কিন্তু স্বাধীনতা আন্দোলনে অজয় মুখোপাধ্যায় সুশীল ধারাদেরকে কেউ অস্বীকার করতে পারবে না। একদম এদের নাম যারা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, অজয় মুখোপাধ্যায়, সুশীল ধারা, বিশ্বনাথ মুখার্জিদের মেদিনীপুরকে যারা কলঙ্কিত করছে, হ্যাঁ, ভবিষ্যতে ইতিহাস তাদেরকে, আমি এই জায়গায় ভবিষ্যতে তাদেরও হবে ইতিহাসের রাস্তা করে ঠাই হবে। যখন আমাদের দেশে জোর করে আমাদের 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 দেশকে দুর্ভিক্ষের সামনে ঠেলে দেওয়া হলো, হ্যাঁ, 43-এর যে ভয়ঙ্কর মন্বন্তর, যার কথা সলিল চৌধুরীর লেখায়, গানে, কবিতায়, সুকান্তর কবিতায়, হ্যাঁ, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখায় বারবার উঠে এসছে যে নবান্ন নাটকে সেই সময় তো অ্যাকচুয়ালি এই যে আইপিটিএ মুভমেন্টও ততদিন একদম একদম। এবং উইনস্টন চার্চিল যেভাবে ভারতবর্ষকে মানে লুট করেছিলেন, বিশেষ করে বাংলাকে, হ্যাঁ, একেবারে সেই আজও যদি তুমি কোনো গায়ে দেখো ভাঙা কুটিরের শাড়ি, যেন সে গায়ের বধুর আশা সফরের সমাধি, সেই দৃশ্য তৈরি হয়েছিল। তার বিরুদ্ধে দাঁড়িয়ে রিলিফের যে আন্দোলন, সেই আন্দোলনকে ভোলা যায় না। পরবর্তীকালে যখন আজাদিন ফৌজের সেনাদের নিয়ে গিয়ে লালকেল্লায় বিচার হচ্ছে, এখানে রোশেদ আলী দিবস হয়েছে, গুলি চলেছে, রামেশ্বর শহীদ হয়েছেন, সেখানে শুরু করেছিল মির্জাপুর স্ট্রিট ছাত্র ফেডারেশন, পরবর্তীকালে যারা পিএসইউ হয়েছে, তারপর সেটা বিপিএসএফ এর হাতে চলে যায়। প্রায় বিপ্লব পরিস্থিতি ভারতবর্ষে তৈরি হয়েছিল, এবং সেই বিপ্লবকে আটকাতে ভারতবর্ষের শাসক শ্রেণীরা যে দাঙ্গা নামিয়ে এলো, সে দাঙ্গা নারকীয় ঘটনা ঘটিয়েছিল কলকাতাতে, মূলত সেই বিপ্লবটাকে থামানোর জন্য। সেই স্বাধীনতা আন্দোলনের ঘটনা বা তার পরবর্তীকালে তেভাগা আন্দোলন, তেলেঙ্গানা, পুনাপ্পা ভায়োলার, এই সব জায়গাতে ব্রিটিশ শাসকদেরকে ছুড়ে ফেলা, এবং তার সঙ্গে দেশীয় শাসকদের যারা অত্যাচার করছে ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়ে, তাদেরকে আটকানোর যে, তাদেরকে উচ্ছেদ করার যে লড়াই, এই সামগ্রিক লড়াই 47 সালে ভারতবর্ষ থেকে উপনিবেশিক শাসকের অবসান ঘটিয়েছে। মাঝখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এই নৌবিদ্রোহ এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং নৌবিদ্রোহকে তো আমরা কোনোদিন ভুলতেই পারি না, কারণ নৌবিদ্রোহকে সমর্থন করতে গিয়ে ভারতবর্ষের ইতিহাসে একমাত্র শ্রমিকেরা রাস্তায় নেমে ব্যারিকেড গড়েছিল, ব্যারিকেড গড়ে লড়াই করেছিল বোম্বের কামগড় ময়দানে। তাই নিয়ে আমাদের এখানে কল্লোল নাটক আছে, হ্যাঁ। এবং নৌবিদ্রোহকে কেন্দ্র করে সেই সময় জাহাজে একই সঙ্গে কংগ্রেস, মুসলিম লীগ এবং কমিউনিস্ট পার্টির পতাকা উড়েছিল। ভারতের রাষ্ট্রনেতারা সেদিন দাঁড়িয়ে পতাকা উড়েছিল, এবং ওইখান থেকে কিন্তু স্লোগানটা তৈরি হয়েছিল, দিকে দিকে কমরেড গড়ে তোলো ব্যারিকেড। এবং শুধু তাই নয়, সব থেকে সাংঘাতিক ঘটনা হচ্ছে সেই সময় ভারতবর্ষের 3 জন নেতা, আমি নাম বলছি না, 3 জন দেশনেতা দাঁড়িয়ে বলেছিলেন যে কমিউনিস্টরা গুন্ডামি করছে। আর সেই সময় দাঁড়িয়ে একটা 20 বছরের ছেলে একটা কবিতা লিখেছিলেন, যেটা পরের দিন প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে লেখা হয়েছিল, আকাশে বাতাসে আর জিজ্ঞাসে উদ্দাম গুন্ডার দলে লেখা উনি নাম, তার নাম ছিল সুকান্ত ভট্টাচার্য, যিনি লিখেছিলেন জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি, এবং তারপরে 46-এ লিখেছিলেন বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে। এই সামগ্রিকতাই কিন্তু ভারতবর্ষকে ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি এনে দিয়েছে। ভারতবর্ষের আন্দোলনের চরকা কাটে অহিংস আন্দোলনের গুরুত্ব কম নয়, কিন্তু সেই চরকা যখন পশ্চিম ভারতকে সংগঠিত করছে, আমাদের কলকাতায় কিন্তু কান পাতলে তখন শোনা যেত বোমা বন্দুকের আওয়াজ এবং সশস্ত্র উচ্ছেদের ডাক। ফলে আসলে একে অপরের পরিপূরক। একদম না, দেখো এটা অস্বীকার করার কোনো উপায় নেই। গান্ধীজি তার এই অহিংস মতবাদের মধ্যে দিয়ে বা ওনার গণ আন্দোলনকে জাগিয়েছেন, হ্যাঁ, মানে ওনার এই সিম্পল লাইফস্টাইলের মধ্যে দিয়ে গোটা ভারতবর্ষের সাধারণ মানুষ যারা হয়তো বোম বন্দুকে অতটা পোক্ত নয়, যেতে পারবে না, সেই মানুষগুলোকেও কিন্তু স্বাধীনতার আন্দোলনের আঙিনায় এনেছিলেন। এটা একটা বিশাল বড় অর্গানাইজেশন। ঘোড়াইচড়িত মহারাজ পড়লেই সেটা বোঝা যায়, এবং আরো অনেক জায়গা আছে, মানে সেটাকেও আমরা কেউ অস্বীকার করছি না, প্রশ্নই ওঠে না। আজকে যারা গান্ধী হত্যাকারীদেরকে মাথায় তুলে নাচে বা নোট থেকে গান্ধীর ছবি সরিয়ে দিতে বলেন, তারা কিন্তু আসলে হচ্ছে যে এই ইতিহাসগুলোকে ভোলাতে চান। আমি এই জায়গাটাতেই আসতে চাইছি, আমি আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে গেছে, আমি একটু আগেও বলছিলাম, সেটা হচ্ছে এই যে বামপন্থীদের স্বাধীনতা আন্দোলনে কোনো ভূমিকা নেই, এইটা একটা শ্রেণীর মানুষ এই মতবাদটা প্রচার করে, বা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের
একটা অন্যরকম ইতিহাস, যা আমরা হয়তো এতদিন ধরে পড়ে এসেছি বা বিভিন্ন গবেষণার মাধ্যমে এখনো আমরা সেটা চর্চা করে থাকি, সেগুলোকে পরিবর্তন করে অন্য ধরনের স্বাধীনতার ইতিহাস বা স্বাধীনতা আন্দোলনের ইতিহাস, যেগুলোর মধ্যে অনেক ক্ষেত্রেই আত্ম আম, আম, প্রচারের একটা ভাব দেখা যায়, যে নিজেই নিজেকে বীর বলা হচ্ছে, এরকম ব্যাপার স্যাপার যে দেখা যায়। এটা তো তুমি দেখছো, এটা যখন দেখছো তখন তোমার কেমন লাগে এবং কেন এটা করা হচ্ছে, এটা দিয়েই আমরা আজকে শেষ করতে চাই। এইটা প্রথম কথা হচ্ছে, ভারত এই মুহূর্তে যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা একটা চূড়ান্ত দমবন্ধকর রাজনৈতিক পরিস্থিতি। হুম। এবং এই পরিস্থিতি আনবার জন্য সবার আগে দরকার হচ্ছে ইতিহাসকে বিকৃত করা। হুম। কারণ আমাকে লেগাসি টানতে হবে, হুম। লেগাসি না টানলে আমাকে জনগণ স্বীকার করবে না। হুম। ভূমিফোর শিকড়হীনদেরকে কেউ স্বীকার করতে চায় না। হুম। এমনটা নয় যে ভারতবর্ষে পরাধীন থাকার সময় এই সমস্ত লোকেদের কোনো অস্তিত্ব ছিল না, হুম। কিন্তু তাদের ভূমিকা সবসময় সদর্থক ছিল না, বেশিরভাগ ক্ষেত্রে নেতিবাচক ছিল। হুম। আমরা যেভাবে সবসময় ইতিহাসকে দেখি, ইতিহাসটা তো সবসময় সেভাবে চলে না। না। সেই যুগে দাঁড়িয়ে এমন অনেক মানুষ ছিলেন যারা অতি দক্ষিণপন্থী ধর্মীয় জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গিকে সমর্থন করতেন, কিন্তু একই সঙ্গে স্বাধীনতা আন্দোলনে তাদের তাদের ভূমিকা নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারি না, তারা সর্বজন শ্রদ্ধেয়। হুম। আবার এমন অনেক লোকজন ছিলেন যারা ভীষণভাবেই চাইতেন যে দেশটা যেন স্বাধীন না হয়, ইংরেজের হাতে থেকে যায়। হুম। এখন বাস্তবটা হচ্ছে যে স্বাধীনতার পর 70-80 বছর কাটতে চলবে। হুম। স্বাধীন পরাধীন দেশে জন্মেছিলেন এমন মানুষ যারা বেঁচে আছেন, হুম। ব্রিটিশ শাসনের দিনগুলোর স্মৃতি তাদের কাছে ফিকে। হুম। কোন ছোটবেলায় দেখেছে, এখন তো স্মৃতি ভ্রংশ হতে শুরু করে হুম। দিয়েছে। আর কিছুদিন পর এরকম লোক হয়তো আমরা আর পাবো না যারা 47-এর 15ই আগস্টের পর জন্মেছেন। আগে জন্মে হ্যাঁ, মানে আগে জন্মেছেন 47-এর। আজকে যারা আমাদের থেকেও যারা ছোট, হুম। তাদের কাছে 15ই আগস্ট একটা শুধুমাত্র সেলিব্রেশনের দিন, হুম। ছুটির দিন, ছুটির দিন, একটু আনন্দ বলিউডে করবো, সিনেমা সিনেমা দেখবো, দেখবো, যেখানে যেখানে প্রতিবেশী একটা দেশকে হচ্ছে প্রতিবেশী শত্রু দেশ, করে দেখানো হচ্ছে, মানে আমাদের এখন তো মাঝে মাঝে মনে হয় যে যে কার দেশ, বিরুদ্ধে লড়েছিলাম। হ্যাঁ, দেশ ব্রিটিশদের হারিয়ে স্বাধীন হয়েছিল নাকি না, পাকিস্তানকে পাকিস্তানকে হারিয়ে হয়েছিল। এবারে এই যে গোটা আবহাওয়াটা তৈরি হয়েছে, কারণ তারাও দেখেনি সেই দিনগুলো। হুম। হ্যাঁ, সেই শিলাজিতের একটি গান আছে যে তুমি হাই বুঝবি কি ভাই, ফুরফুরে দিন কেটে যায়, হুম। বোঝাচ্ছ স্বাধীনতার মানে যে ওদিন দিনে রাতে বুলেটে যে বুক পাতে সে বুঝেছে স্বাধীনতা স্বাধীনতা মানে। এবং তারও আগে আমরা গান শুনেছি যে যারা স্বর্গগত তারা এখনো জানেন স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসব স্বদেশ ব্রতের মহাদীক্ষা লবি সেই মৃত্যুঞ্জয়ীদের চরণচুলি, মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান। এবং এবং কি সত্যি অদ্ভুত সত্যি দেশ ব্যাপার, স্বাধীন হওয়ার পর তো তারা ফিরে এলেন না, ভারতবর্ষে সেই সমস্ত সোনার সন্তানেরা একদম, তারা কেউ ফিরে এলেন না, একদম, তারা শেষ হয়ে গেলেন। তাদের মধ্যে কত অসম্ভব প্রতিভাবান মানুষ ছিলেন ঠিক। যারা ভারতবর্ষকে অন্যভাবে সমৃদ্ধ করতে পারতেন, পারলেন না, কারণ তারা মনে করলেন যে তার থেকে অনেক বেশি এই কাজটাকে সম্পন্ন করা। আমি যেটা বলছিলাম, এখন মানে 3টে জেনারেশন কেটে গেছে, ঠিকই, তাদের কথা মনে করার লোকও নেই। আমরা ইতিহাসের কথা তো আলোচনা করলাম, তার সঙ্গে যেহেতু বামপন্থীদের নিয়ে আলোচনা করছি, একটু সংস্কৃতির ব্যাপারটা নিয়েও আলোচনাটা করা দরকার। অলরেডি আমরা বলেওছি, সেটা হচ্ছে গিয়ে স্বাধীনতা দিবস বা স্বাধীনতা সম্বন্ধে চেতনাটা অনেকটা বলিউড ওরিয়েন্টেড এবং ওই পাকিস্তান বিরোধী একটা মনোভাব, এইটার ওপর ভিত্তি করে যেন গড়ে উঠছে বর্তমান প্রজন্ম। আসলে এবং সেই জায়গাটা থেকেও তুমি দেখো যে আজকে যখন স্বাধীনতা দিবস হয়, আজকে যখন 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস বা গণতন্ত্র দিবস হয়, আমরা গণতন্ত্র বলি, কেউ বা সাধারণতন্ত্র বলে, প্রজাতন্ত্রও বলে অনেকে। তো এই যখন 26শে জানুয়ারি পালিত হয়, সেই সময় দেখা যায় যে ওই বলিউডি কিছু মার্কামারা হিন্দি গান, হ্যাঁ, সেইটার মধ্যে দিয়েই আমরা পালন করছি। কিন্তু আমরা এই একটু আগে মোহিনী চৌধুরীর লেখা মুক্তির মন্দির ও সোপানতলে, এই গান হারিয়ে যাচ্ছে। এই গান হারিয়ে, চারণ কবি মুকুন্দ দাসের গান হারিয়ে যাচ্ছে। চারণ কবি ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ, আমরা ভুলে যাচ্ছি মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয়। এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, অস্ত্র হাতে লড়তে যায়, সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আজকের প্রজন্মকে মাতঙ্গীর কথা বললে সে কোনো একটা পাল্প ফিকশনে মাতঙ্গীকে যেভাবে দেখানো হয়েছে সেটার কথা বলবে। কতটা ভয় দেখিয়ে তাকে মাতঙ্গী সম্পর্কে যে নতুন গল্প উপন্যাস লেখা হয়েছে, তার উপর ওয়েব সিরিজ হয়েছে, তার উপর পডকাস্ট বা অডিও স্টোরি হয়েছে, সে মাতঙ্গীকে সেইভাবে চিনেছে। আর স্বাধীনতা আন্দোলনের লোকেরা মাতঙ্গীকে চিনতো কি, ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ। একদম। ফলে এই যে মাতঙ্গী হচ্ছে একজন দেবীর একটা রূপ, আর আমরা মাতঙ্গিনী হাজরাকে স্বাধীনতা আন্দোলনের একজন স্বাধীনতা আন্দোলনের সেই রূপে দেখেছি, ফলে যিনি ব্রিটিশের গুলিতে মারা গেছিলেন, বুক পেতে মারা গেছিলেন। এবং একই ঘটনা অহল্যাবাই সম্পর্কে হয়েছিল তেভাগা আন্দোলনে। শলী চৌধুরী লিখেছিলেন প্রজাপতি যত আরো একদিন গুটি পোকা হয়েছিল। ঘটনাটা হচ্ছে যে আমাদের দেশে আসলে এটা স্বাভাবিক ব্যাপার যে সংস্কৃতির সব থেকে বড় অংশ একদিকে যেমন প্রতিবাদের ভাষা তৈরি করে, সেরকম সংস্কৃতির একটা অংশ শাসকের হাতেও থাকে। ঠিক। এবং শাসক সবসময় চেষ্টা করবে এই
সংস্কৃতিকে প্রচার করতে। হুম। পিসি যোশীর উদ্যোগে সাংস্কৃতিক ফ্রন্টে একটা বড় কাজ হয়েছিল 40-এর দশকে, হুম। তার ফল 80-র দশক পর্যন্ত বলিউডি সিনেমায় পড়েছে। হুম। আমরা দেখেছি সেখানে শোষক এবং শোষিতের মধ্যে পার্থক্য বারবার উঠে এসেছে। সেখানেও জাতীয়তাবাদী সিনেমা তৈরি হয়েছে এবং সেখানে ওই চীন পাকিস্তান বিরোধী সিনেমা তৈরি হয়েছে, কিন্তু একই রকম ভাবে ব্রিটিশ বিরোধিতার সিনেমাও তৈরি হয়েছে এবং সেখানে অন্য ঘরানার কথাও বলা হয়েছে। দিল কা হাল সুনে দিলওয়ালা গানের লিরিক্সে বলছে যে গমসে আভি আজাদ নেহি मैं खुशूं मगर आबाद नहीं मैं मंजिल मेरी सामने पड़ी है पाँव में फिर भी बेरी पड़ी है टांग अड़ाता है दौलत वाला, এই লাইনও এসছে। 80-র দশকেও আমরা দেখেছি যে গরিব হিরো বড় লোকের মেয়েকে বিয়ে করছে, বড়লোক মেয়ের বড়লোক বাবা তার উপর অত্যাচার করছে, উল্টোটাও দেখেছি। এবং এই যে গরিব বড় লোকের পার্থক্য, এই জিনিসটা 80-র দশক শ্রেণী সংগ্রাম, এটা 80-র দশক পর্যন্ত সিনেমার মধ্যে ছিল। 90-এর দশকে নয়া উদারবাদের পর থেকেই চেহারা পাল্টাতে শুরু করেছে। এই পাল্টে যাওয়া 90-এর দশকের নয়া উদারবাদী চেহারা যে উগ্র জাতীয়তাবাদকে এনেছে, তার কাছে ব্রিটিশ গুরুত্বপূর্ণই নয়, তার কাছে গুরুত্বপূর্ণ পাকিস্তান। সে একবার পাকিস্তানকেই দেখাবে। হ্যাঁ, এবং স্বাভাবিকভাবেই যারা সেই সময় ব্রিটিশদের দালালি করেছিল তারা ব্রিটিশদের বিরুদ্ধে সিনেমা তৈরি করাটাকে প্রমোট করবে, এটা ভাবাও যায় না, এটা ভাবাও যায় না। এবং এই চেহারা এই এবং আমরা দেখেছি 50-এর দশকও হয়েছে, এমনটা নয় যে কেন্দ্রে যে সরকার থেকেছে সেই সরকারের ভিত্তিতেই সিনেমা তৈরি হয়েছে। আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে বক্তব্য, সেই বক্তব্যের ছাপ নান্না মুন্না রাহিতে দেখতে পাই। আমরা নেহরুবিয়ান সোশ্যালিজমের কথা আমরা ওই নান্নে মুন্নে বাচ্চা তেরি মুট্টি মে কিয়া হ্যায় গানে দেখতে পারি, বা ভারত যে আস্তে আস্তে শিল্প সংস্কৃতি বিজ্ঞান চর্চা এগোচ্ছে আমরা ছোড়ো কাল কি বাতে গানে দেখতে পাই। মানে মোটামুটি ভাবে নেহেরুর দেখানো যুব সম্প্রদায়ের চেহারা নিয়েই হচ্ছে যে সুনীল দত্ত নামতেন। হ্যাঁ, আজকে নেহেরু নেই, হ্যাঁ, এবং তার বদলে যিনি এসছেন তার চেহারা নিয়ে আজকে অক্ষয় কুমার নামে। ওই কারণের জন্য তখন ভারতের শিল্প বিজ্ঞান এইসবের উন্নয়নের কথা বলা হয়। এখন দেখা যায় যে রাম সেতু যে একটা ঐতিহাসিক সত্যি না মিথ্যে এই নিয়ে সিনেমা করা, সেটা এস্টাবলিশ করার জন্য সিনেমা হচ্ছে। ফলে সেই চেহারা তো এবার এর বিরুদ্ধে কাউন্টার করতে গেলেও যে লড়াইটা করা দরকার, প্রথমত এখানেও হচ্ছে যে সেই যুগে দাঁড়িয়ে সেই যুগের যারা শিল্প ছিলেন তাদের একটা প্রোডাক্টিভিটি ছিল। সেখানেও আমরা দেখেছি রাজার ঘরের ছেলে রাজার ঘর ছেড়ে মাঝি মাল্লাদের মধ্যে ঢুকে গিয়ে গান তৈরি করেছেন শচীন দেব বর্মন। হ্যাঁ, এখন আজকে রাজার ঘরের ছেলেরা কি আর রাস্তায় নেমে এই ধরনের গান তৈরি করবেন? মেরে সাজান হ্যাঁ উস পার তু উস পার मैं इस पार ও মেরে মাঝি আব কি বার লে চল পার, করবে না। হ্যাঁ, ফলে এই এবার পরের একটা পাল্টা লড়াই থাকবে। সেই পাল্টা লড়াইতে আবার যে সংস্কৃতি মনস্কদের মধ্যে থাকবে তারা কতটা জনগণের মধ্যে মিশে কাজ করছেন আর কতটা তারা ওপর বিচ্ছিন্ন হয়ে থাকছেন, সেটাও একটা বড় প্রশ্ন উঠে আসে। এই প্রশ্নগুলোর উত্তর আসলে একদিনে পাওয়া যায় না, এই সবটাই আসলে দ্বন্দ্বের মাধ্যমে চলে এবং এই দ্বন্দ্বগুলোর মাধ্যমেই একদিন একটা না একটা নতুন সমাজের জন্ম হয়। আমরা সেই আশাতে থাকি এবং আশাতে তো বসে থাকলে হবে না, আমাদেরকেও কিছু চেষ্টা করে যেতেই হবে। সেই লড়াই যে যেভাবে লড়বে এটাই আগামী দিনের স্বাধীনতা আন্দোলনকে আরো সমৃদ্ধ করবে। একদম। সুমিত যে কথাটা বললো, অ্যাকচুয়ালি এই আশা যেটা, সেই আশাটাই হচ্ছে স্বাধীনতার আশা, এবং সেই আশায় বসে থাকলে হবে না। সেই আশাকে, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদেরকেও প্রচেষ্টা করতে হবে। সেইটাই হচ্ছে গিয়ে স্বাধীনতা আন্দোলন। স্বাধীনতা শুধুমাত্র একটা কোনো রেজিমকে পরিবর্তন করা, একটা কোনো ক্ষমতার পরিবর্তনটাই শুধুমাত্র স্বাধীনতা নয়। স্বাধীনতার সপ্তাহ চলছে, আমরা এরকম আরো আলোচনা করব, স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। সুমিতকে অনেক ধন্যবাদ এবং দর্শকদেরকে অনেক ধন্যবাদ। নমস্কার।